আপনার ব্যানার এবং হেডলাইনে দেখতেই পাচ্ছেন যে আমি বলেছি যে 29 তারিখ ইউরোপিয়ান 3 ইউরোপিয়ান দেশের একটা হাই ভ্যালুর কিছু লোক আমাদের নেত্রীর সাথে দেখা করবেন। তো সেই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, কিভাবে হচ্ছে, কারা যাচ্ছে, সেটা পরিষ্কার করার আগে আপনাদের কিছু কথা একটু বলি। সেটা হচ্ছে আমরা অনেকে ট্রল করছি, আমিও করছি, আপনারাও করছেন, সকলেই করছেন, যে পিঙ্ক বাস, যেটা পিঙ্ক বাস দেওয়া হইলো, যে মানে বাস চালাচ্ছে আমাদের বোনেরা। তো আমার বোনেরা বাস চালাবে, চাকরির তো প্রয়োজন, বাস চালাবে, ট্রাক চালাবে, ট্রেন চালাবে, মেট্রো চালাবে, সব চালাবে, কোনো সমস্যা নেই। আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাই আপনার এই যে মেট্রোতে প্রথম মহিলাদেরকে দিয়েছিলেন না, ওনারা মেট্রো চালাচ্ছেন। লক্ষ লক্ষ মা বোন ইয়েতে কাজ করছেন, কোথায়? গার্মেন্টস ফ্যাক্টরিতে। গতকাল আরেকটা ভিডিও দেখলাম যে তৃতীয় লিঙ্গের আমাদের কিছু ভাই বোন, যাদেরকে ট্রান্সজেন্ডার বলি আমরা, বা আপনারা অন্য ভাষায়ও বলেন, তৃতীয় লিঙ্গে, আমার মতো তৃতীয় লিঙ্গের, ওরাও মানুষ আমাদের মতো। তারা একটা কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে, তারা চাকরিতে এসছে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, কারণ তাদেরকে আমরা আমাদের সমাজের মানুষ হিসেবে নিয়ে নেওয়া উচিত। অ্যাজ এ হিউম্যান মানুষ হিসেবে আমরা তাদেরকেও মেনে নেওয়া উচিত, কারণ তারা যখন চাকরি বাকরি সবকিছু করবে, তখন তারা আর রাস্তাঘাটে যেয়ে ভিক্ষা করবে না। তো ভিক্ষা না করার চেয়ে চাকরি করা ভালো। যে ইউনিভার্সিটি বা কলেজটাই কাজটা করছেন তাদেরকে সেলুট। এরকম বিভিন্ন জায়গায় করা উচিত। আমরা পারলে আমরাও করতে পারি, যেন আমাদের বাসা বাড়িতে দারোয়ানের চাকরিটা তাদেরকে দিতে পারি কাউকে। অন্যান্য কাজ আছে, এই অফিস আদালতে যে শিক্ষিত হয়, অফিস আদালতে কাজ করতে পারে, আমাদের সাথে সমভাবে কাজ করতে পারে। আমি বিদেশে থাকি, আমি এখানে দেখি আমাদের সাথে অনেকেই আছে। যে আমি নিজেই এক হোটেলের রিসিপশনিস্ট হিসেবে তৃতীয় লিঙ্গের এক মেয়েকে পেয়েছিলাম, কাজ করতেছে, পুরুষ তুল আমাদের মতো, সব ঠিক আছে। এইখানে এগুলোকে মানে না আমাদের দেশে। তো আসি সে পিঙ্ক বাসের কথা, যেগুলো নিয়ে আমরা এখন ট্রল করছি। আসলে আপনি একটু চিন্তা করে দেখেন যে হঠাৎ করে পিঙ্ক বাস করা হইলো, কয়দিন পর হয়তো পিঙ্ক স্কুল, পিঙ্ক মার্কেট, পিঙ্ক রোড, এরকম নাম দিবে। এটা আসলে এগুলো করে করা হচ্ছে কি জানেন, আমাদের দেশের যে নারী আছে, আমাদের মা বোন যারা আছে, তাদেরকে টোটালি আলাদা করা হচ্ছে। এটা একটা সাইকোলজিক্যালি ব্যবস্থা করা হচ্ছে যে মহিলারা পুরুষের সাথে, কেন ভাই মহিলারা পুরুষের সাথে যাইতে পারবে না? এইসব দেশে প্রচন্ড রেসপেক্ট করা হয় মহিলাদেরকে। আমরা যখন বাসে উঠি, বাস মেয়েরা চালাচ্ছে, বাস পুরুষ চালাচ্ছে, একই বাস আমরা পুরুষ মহিলা সবাই উঠতেছি, কেউ কারোর সাথে কোনো সমস্যা, যে যার যার রেসপেক্ট। মহিলা দেখলে আমরা একটু সৌজন্যতার খাতিরে সিট ছেড়ে দিচ্ছি, মহিলা সিট থাকার পর আমরা সিট ছেড়ে দিচ্ছি, পুরুষ সিট ছেড়ে দিচ্ছে মহিলাদেরকে দেখে, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ দেখে সিট ছেড়ে দিচ্ছে, স্ব অবস্থানে আছে। সেখানে আমাদের দেশে হঠাৎ করে খালি মহিলাদের জন্য মহিলা চালিত পিঙ্ক বাস দিতে হবে, তারপরে মহিলাদের জন্য শুধু আলাদা করে মহিলাদের স্কুল করতে হবে, মার্কেট করতে হবে, কয়দিন পরে হয়তো মহিলাদের যাতায়াতের জন্য শুধু মহিলাদের রাস্তা না। এটা করে মহিলাদের নিরাপত্তা হবে না। মহিলাদের নিরাপত্তা করার জন্য করতে হবে ওই সমস্ত হারামজাদাদের যারা নারী দেখলেই তাদের বিশেষ অঙ্গ দাঁড়ায়া যায়, ওগুলারে পিটার ব্যবস্থা করতে হবে, তারপরে যাইয়া মহিলাদের নিরাপত্তা আসবে। সুতরাং এইটা কি আর একটা মৌলবাদীর কাজ কারবার চলছে কিনা একটু খেয়াল করেন। কারণ এমনি জানেন যে আমাদের দেশকে নিয়ে অলরেডি আমেরিকা এবং ইউকে অলরেডি দুইটা রিপোর্ট ওরা প্রকাশ করেছে যে আমাদের দেশে মৌলবাদী এবং আপনার দেশ যেটা, এটার একটা আস্তানা আছে এবং হচ্ছে। এটা আপনারা সকলেই জানেন, আমরাও জানি। বিভিন্ন জায়গায় যত বোমা, ককটেল, প্রেসার কুকার বোমা, এগুলো সবই মৌলবাদীরা করছে। সুতরাং মৌলবাদীদের কি আখড়া বা মৌলবাদীরাই কি এটা করতে চেষ্টা করছে কিনা? যেমন আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানও সেম কাহিনীতে, সেম কোয়ালিটিতে শুরু করতে করতে শেষ পর্যন্ত এখন স্কুল কলেজেও যেতে পারে না মেয়েরা। সেম স্টাইলটা মনে হয় আস্তে আস্তে আমার আপনার মধ্যে খাওয়াই দেওয়া হচ্ছে, যে এইভাবেই করে। তো এই বিষয়টাতে আমরা আসলে সকলে একটু সজাগ হওয়া দরকার, বিবেকবান মানুষ সজাগ হওয়া দরকার, সবাই সজাগ হওয়া দরকার। আমাদের নারী বোনরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, তারাও সজাগ হওয়া দরকার যে আমরা কেন আলাদা কেন করা হবে ওনাদেরকে আলাদা করে কি করবে এটা।
তো যাক, এখন আসি যেটা বলছিলাম, যে 3 দেশের একটা হাই ভোল্টেজ প্রতিনিধি দল যাচ্ছে 29 তারিখ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে। তার মধ্যে আমার কাছে এই মুহূর্তে যে নিউজটা আছে, এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে যে নিউজটা, সেটা হচ্ছে যে জার্মানির একটা প্রতিনিধি দলের নেতৃত্বে ইউরোপের আরো 2টো দেশ, তবে এটা 2টো থেকে 6টাও হইতে পারে, এরা সকলে যেয়ে 29 তারিখে আমাদের নেত্রীর সাথে একটা মিটিং হওয়ার কথা আছে। এটা হাই ভোল্টেজ মিটিং, এই মিটিংয়ে কথা হবে নেত্রীর নিরাপত্তার বিষয়, সব কিছু নিয়ে ওনার সাথে কথা হবে, রাজনীতি সমাজনীতি যা আছে। তার কারণ হচ্ছে কি, দেখেন আমাদের এই যে ভারত কি চাচ্ছে আসলে? ভারত চাচ্ছে না যে আওয়ামী লীগ সরকার যাইয়া কালকে যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মর্যাদা দিয়া ওনাকে ক্ষমতায় বসাই দাও, তারেককে ফেলে দাও, না না, এগুলো চাচ্ছে না। ওনারাও যেটা চাচ্ছে যে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশে যাবেন অ্যাজ এ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, যতটুকু নিরাপত্তা পাওয়ার, সম্মান পাওয়ার সবটাই পাবে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে আপনারা মামলা করেছেন, মামলা চলবে, ভুয়া মামলা যেগুলো করছেন সেগুলো উইথড্র করেন, চাই মামলা চালায়া কোর্ট একটা সঠিক জায়গায় আসা কোর্ট সেটা করবে নিরপেক্ষভাবে, নিরপেক্ষ তদন্ত, নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে। যদি দোষী সাব্যস্ত হয় দোষী সাব্যস্ত হবে, দোষী সাব্যস্ত না হলে সেটা ফেলে দিবেন। তবে এই মুহূর্তে নিরাপত্তা এবং সম্মান, সঠিক সম্মান এবং নিরাপত্তা থাকতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যেতে হবে, আওয়ামী লীগও যাতে রাজনীতি করতে হয়। তার কারণ কি জানেন? পুরো ইউরোপীয় ইউনিয়ন সব পৃথিবীর সব দেশ অলরেডি পাগল হয়ে গেছে এরা, যে বাংলাদেশের মৌলবাদীর একটা আস্ফালন দেখা যাচ্ছে। জাতিসংঘের শেষ যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে, সেটা তো আপনারা দেখেছেন। যদিও আমাদের সালাউদ্দিন সাহেব বলছেন যে এটা ওনাদের মস্তিষ্ক প্রসূত উর্বর মস্তিষ্কের চিন্তা ভাবনা। তার মানে হচ্ছে জাতিসংঘ এর আগে যখন বলছে, ওই যে যেমন আমরা বলি যে জাতিসংঘ এটা ভুয়া রিপোর্ট, যে 800 মারা গেছে, 1400 মারা গেছে, আমরা ভুয়া রিপোর্ট বলি, তার কারণ আছে কিছু। সেটা হচ্ছে যে জাতিসংঘ নিজেও বলছে যে কোনো কিছুই স্বাধীনভাবে যাচাই করা যায়নি, যার কারণে আমরা ভুয়া রিপোর্ট বলতেছি। যে জাতিসংঘের রিপোর্ট আপনারা সঠিক তদন্ত করেন, কতজন মারা গেছে, ফরেন্সিক রিপোর্ট, অমুক তমুক সব নিয়ে রিপোর্ট করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মারা গেছে, একদম যে একজনও মারা যায় নাই তা না, কিছু মারা গেছে, আমরা সেটা বলতেছি। কিন্তু কেন মারা গেছে, কিভাবে মারা গেছে, কোন সম্পত্তি ধ্বংস করতে যায়, জনগণের সম্পত্তি ধ্বংস করতে মারা গেছে কিনা, সেগুলো রিপোর্ট আনেন নাই। জাতিসংঘ 70 থেকে 80 পাতায় যেটা লিখছেন, যে তারা তদন্ত ঠিকভাবে করতে পারেন নাই, স্বাধীনভাবে যাচাই করা যায় নাই, সরকার যা বলেছে তাই দিয়েছে। কিন্তু সুতরাং তখন কিন্তু এদের কাছে মনে হয়েছে যে না, এটাই অরিজিনাল রিপোর্ট, এই রিপোর্টের অনুযায়ী শেখ হাসিনার ফাঁসি, অমুকের ফাঁসি, আইসিটি মামলা সব করলেন। আর এখন যখন বলতেছে মৌলবাদীদের উত্থান, তখন কি বলতেছেন? তখন বলতেছেন এটা উর্বর মস্তিষ্কের চিন্তা, এটা ঠিক না। তোরা তো না যায় না, গোয়েন্দা রিপোর্ট না নিয়ে তো করা নেই। মৌলবাদীদের উত্থান জাস্ট এর কয়দিন আগে, কত 1.5-2 মাস আগে আপনার ইসরায়েলের অ্যাম্বাসেডর বইলা দিল। তার কারণটা কি? মোসাদ কিন্তু পৃথিবীর 1 নাম্বার গোয়েন্দা সংস্থা। তারা প্রথমে আওয়াজ তুলছে, এরপরে হয়েছে। আমরা সকলে জানি পাইকারা কিভাবে আসতেছে। এই যে কয়দিন আগে যেমন দেখেন, এই 2জন মহিলারা ধরা হইল যে পাসপোর্ট বানাইতে গেছে, বাংলাদেশি পাসপোর্ট বানাইয়া তারা পাকিস্তান যাওয়ার জন্য বাংলাদেশি পাসপোর্ট বানাবে বলে বলছে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন, ওরা বলতেছে রোহিঙ্গা, কিন্তু ওদের ভাষা, ওরা যখন কথা বলছে, একটা ভিডিওতে আমি সামান্য একটু ভাষা পাইছিলাম, ওই মেয়ে অরিজিনাল আসলে পাকিস্তানি, ওই মেয়ে কথাবার্তা উর্দুই বলতেছে। এমনও তো হইতে পারে যে বাংলাদেশি এই পাইক্কা মাইয়াগুলা বাংলাদেশি পাসপোর্ট বানাইয়া ভারতে ঢুকবে, ভারতে ঢুইকা আকাম করে এরপরে বাইরে যাবে। সেই দিকে চিন্তা করতেছেন না কেন? ওরা রোহিঙ্গা না হয়ে, ওরা তো ওদের, আপনাদের কে বলছে পাকিস্তান যাওয়ার জন্য? এমনও তো হইতে পারে যে ওরা পাকিস্তানি নারী, তারা যাচ্ছে কোথায়? ভারতে যায় আকাম করবে, আকাম করে ওখানে কিছু হইলে ধরা খেয়ে যাবে বাংলাদেশ। আর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভারতে যাওয়া এখন সোজা, ভিসাটা তুলে যাইতে পারবে, চিকিৎসা ভিসা, ওই ভিসা সেই ভিসা। সেই জিনিসগুলো চিন্তা হবে। এইটা নিয়ে সারা ইউরোপ আমেরিকা অলরেডি মাথা নষ্ট হয়ে রয়েছে ওদের। এর ভিতরে আমাদের কাছে কিছু গোয়েন্দা রিপোর্ট আছে, যে বাংলাদেশে আগামী 10 থেকে 15 দিনের ভিতর বিভিন্ন জায়গায় বিভীষিকাময় বোমাবাজি হবে। এটা রিপোর্ট আছে, অলরেডি আমি সহ বেশ কয়েকজন আমরা ফেসবুকে দেওয়াও হয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো সব বিষয় নিয়ে দেখতেছে যে বাংলাদেশের এই
মৌলবাদী উত্থান ঠেকাইতে হলে আওয়ামী লীগের ব্যান করে দেওয়ার কারণে যে ভ্যাকুয়ামটা আছে, সুস্থ রাজনীতি হচ্ছে না, ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে না, যার কারণে সবাই মিলে চেষ্টা করছে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে, ভোট হবে, ইলেকশন হবে, ইলেকশনে যদি মানুষ যদি চিন্তা করে যে আওয়ামী লীগের দরকার নাই, আওয়ামী লীগের ভোট দিবে না, আওয়ামী লীগ দরকার মুসলিম লীগের মতো হয়ে যাবে। কিন্তু আপনি বাধা দিয়া একটা পুরো একটা বিশাল শক্তির বাধা দিয়ে তো আপনার ইলেকশন কইরা জিতছেন এইবার, কিন্তু আপনি এইভাবে বাধা দিয়ে কতদিন কত বছর রাখবেন? সুতরাং এইসব বিষয় সব কিছু নিয়ে ইনক্লুসিভ রাজনীতি এবং দেশের স্থিতিশীলতার জন্যই এই ইউরোপিয়ান কমিশনের 3টা বা 6টা দেশ জার্মানের নেতৃত্বে, আপনারা ফ্ল্যাগ দেখতে পারেন, 3টা ফ্ল্যাগ দেওয়া হয়েছে, তবে সেখানে এটা মনে হয় ব্রিটিশ ফ্ল্যাগ আছে, ব্রিটিশের না, বাকিরা ইউরোপ, ব্রিটেন ইউরোপে না, ইউরোপের বাহিরে ওইভাবে। তো কিছু ইঙ্গিত যেগুলো আপনারা হয়তো ব্যানারে দেখেও পাইলেন, আর বাকি যা আমি বললাম 29 তারিখের এই মিটিংটা হবে। এর আগেই আপনাদের গত ভিডিওতে আমি বলেছিলাম যে 30 তারিখের ভিতরে সবাই কাগজ জমা দিতে হবে। তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ নেতারা, আপনারা ওই যে লাল পাসপোর্ট নাই, এই জন্য এই দেশে এইসব ভবিষ্যৎ থেকে আমাদের পাসপোর্ট নাই, দেশে যেতে পারবো, সেটা হবে না। এবং এইটা প্রেশার ভারতীয় গভর্নমেন্টেরও আছে আওয়ামী লীগের নেতাদের উপরে, যে আপনারা এগুলো করে আমাদের জমা দিতে হবে, তা নাহলে হাত পা বাইন্দা পাড়ের উপর দিয়ে ফেলানির মতন ওই পারে ফালাই দিব। নেতারা এখনো বলছে না, তবে এটা সত্য কথা, এটাও একটা নিউজ। 30 তারিখ 29 তারিখ নেত্রীর সাথে কি কথা হচ্ছে কি হচ্ছে সেটার 100% তো দূরে থাক, 0.5%ও জানা যাবে কিনা, বা 0.01%ও জানা যাবে কিনা সন্দেহ আছে, কারণ ওইখানে কেউ থাকবেন না, ওনারাই কথা বলবেন, ওনারাই এরপর হয়তো ওনারা বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়তো 2-1টা টুকটাক শোনা যাবে, ওইটার অ্যানালাইসিস চলতে পারে। তো এখন পর্যন্ত এটা ছিল আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ নিউজ। আমি আপনাদেরকে গত ভিডিওতে ওয়াদা করেছিলাম প্রতিটা নিউজ এখন থেকে আপনাদেরকে আস্তে আস্তে দিতে থাকবো, আপনারা জানতে পারেন। এখানে কোনো গোপনীয়তার কিছু নেই, কেউ বললেন না যে ভাই এটা কেন এখন ফ্লাশ করলেন, এসে বা এইসব ফালতু কথা বলার সময় বহু গেছে গা, ওই হিসে সেই হিসে, কারণ এটা অন্য জিনিস। ইন্টারন্যাশনালি কি চলতেছে, আমাদের মধ্যে কি আসতেছে, আগামী 10-15 দিনে কি কি ঘটবে, সেপ্টেম্বর মাসে কি কি ঘটবে, বহু কিছু পরিষ্কার হবে আস্তে আস্তে, বহু কথাই বলা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা কীর্তিকলাপ চলছে তাতে আমরা তো সম্পূর্ণ বিভ্রান্ত। এখন কূটনৈতিক ভাবে যে জিনিসগুলো সমাধান হয় সেগুলোকে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ইনস্টাগ্রামে, কখনো ফেসবুক, কখনো ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে আলোচনাগুলো বৈঠকে একান্তই হতে পারত। যেমন শামা ওবায়েদ, তিনি বললেন যে ভারতকে ঠিক করতে হবে যে তারা কি সম্পর্ক চায়, এগুলো এক প্রকার হুমকি কূটনৈতিক ভাষায়। তারপরে আপনাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন ভারতকে উদ্দেশ্য করে আগে দুটো শর্ত দিয়েছেন, 1 শেখ হাসিনার প্রত্যর্পণ এবং 2 হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ। এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে মাঠে ময়দানে ভাষণ দেওয়ার মতো, কূটনীতিতে হচ্ছে। এখন আমাদের সঙ্গে এই যে ভারত একটা সৌজন্য দেখানো দেশ, সহনশীল দেশ, তারা সবসময় আর্থিক সাহায্যে ছুটে যায় এবং সর্বত্র ভারত কিন্তু সম্মান অর্জন করে এসছে। সেই ভারতকে যদি এই অবস্থা দেখানো হয়, মানে এই কূটনৈতিক পর্যায়ে ফেলা হয়, সেটা কি বিশ্বের কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে যায় বলে আপনাদের মনে হয়? বিশ্বই খুব ভালোভাবে নেবে? এগুলো কি বিশ্বের কাছে যাচ্ছে না? আজকে আমাদের আনন্দবাজারে একটা স্টোরি বেরিয়েছে, তারেক সফর নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দিল্লিতে। আমি তার কয়েকটা লাইন পড়ছি। তারেক রহমানের সম্ভাব্য বাংলাদেশ সফর ক্রমশ রহস্য থেকে রহস্যজনক চিত্রনাট্যে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরেই তার যেতে পারি কিন্তু কেন যাব দ্বিধা এবং বিভিন্ন সম্ভাবনার ঢেউ
দ্বিপাক্ষিক সম্পর্কে আজ রাষ্ট্রপতি ভবনে তারেকের নয়াদিল্লিতে আসা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিদেশ মন্ত্রীর উভয় নীরব থাকার পর কিছুটা হালকা চালি এমন বলছে কূটনৈতিক মহল। আসলে তারেক রহমানকে 3টে ডেট দেওয়া হয়েছিল, 22, 24, 22, 23, 24। তা সেরকম ডেট চলে গিয়েছিল আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার নিয়ম অনুযায়ী উনি 20 তারিখে 21 তারিখে উনি একটা নোটিশ দিয়ে দেন যে চেঞ্জ অফ গার্ড, ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য, রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানোর জন্য, যেটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে হয়। লাল কার্পেট পেতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সেখানে রাষ্ট্রপতি থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা গাড়ি থেকে নামলে পরে তারা প্রথম নমস্কার করেন, করমর্দন করেন এবং তারা ভেতরে নিয়ে যান, রাষ্ট্রপতি ভবনের ভেতরে নিয়ে যান। এটাই হচ্ছে রাষ্ট্রীয় সফরে হয়। সেইটাকে 1 ঘন্টার মধ্যে তুলে নেওয়া হলো এবং যে আমন্ত্রণ পত্র নৈশভোজের একটা ব্যাপার ছিল, সব নৈশভোজ যাদেরকে ডাকা হবে তাদেরকে চিঠি পৌঁছে গেছিল, তাদেরকে ফের চিঠি দিয়ে জানানো হলো আপাতত এটা মুলতুবি রইল, পরে যদি কখনো হয় তাহলে জানানো হবে। এর মধ্যে বিদেশি অতিথি আছে, যারা আমাদের আশেপাশের রাষ্ট্রে আছে। এখন উপস্থিত আছেন নেপালের রাজা, ভুটানের প্রধানমন্ত্রী, আচ্ছা ব্রাজিলের অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তারাও থাকতেন। সাউথ আফ্রিকার বাণিজ্য প্রতিমন্ত্রী তিনিও রয়েছেন এখানে। মানে ভারত একটা মিলনের জায়গা, সবাই এসে এখানে একটা আলাপ আলোচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে, বিশ্ব এশিয়ার রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করে। এই যে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সেই চিঠি মানে উইথড্র করা, ইতিহাসের সামগ্রিক পৃথিবীতে ইতিহাসে এই প্রথম ভারত এটা চূড়ান্ত অপমানের দৃষ্টিতে দেখছে। আমি জানি না এরপর কি হবে, আমি তো কূটনৈতিক ব্যক্তি নই, আর কূটনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি এরপরে আর রাষ্ট্রীয় সফর হবে না। তারেক রহমান যদি আসেন তাহলে পরে সেটা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। যে সম্মানটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি সেই সম্মানটা গ্রহণ করার যোগ্য নন, এটাই কিন্তু বিশ্বের কাছে পৌঁছে গেছে। এবং সামনে কি হবে আমি বলে দিচ্ছি, বিশ্বের কোনো দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীকে ডাকার ব্যাপারে 10 বার ভাববে যে আমরা আবার ভারতের মতো একটা রাষ্ট্রের মতো আমরা ওর অপমানিত হব না তো। অপমান বড় গায়ে লাগে। আর অপমান করছেন কাকে? ভারতের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। এরপর কি হবে তা আমি জানি না। তো বাংলাদেশের কপালে দুঃখ আছে, এটুকু আমি নিশ্চিত। কারণ বাংলাদেশ যে পথে যাচ্ছে সেটা কিন্তু অন্ধ গলি, কিছুই পাবে না, ওই গলিতে গিয়ে আটকে যাবে। আজ সব কিছুর উপর নির্ভর করতে হচ্ছে ভারতবর্ষের ওপরে। সেই ভারতবর্ষকে চোখ রাঙাচ্ছে। যে কথাগুলো বলা হচ্ছে না, সেই কথাগুলো কিন্তু আলোচনার টেবিলে বলা যেত। আমরা এই চাই, দ্বিপাক্ষীয় আলোচনায় তো তাই ওঠে, আমার এই চাই, ও বলবে আমার এই চাই। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়ে একটা সমঝোতা স্বাক্ষর হবে, দুজনে সই করবে, একটা জয়েন্ট স্টেটমেন্ট রিডিং হবে, ব্যাস হয়ে গেল। এই তো হচ্ছে ব্যাপার। সেটাকে এত গোলাচ্ছে, গুলিয়ে এটাকে একেবারে পাঁক করে দিয়েছে। এখন জানি না অন্য কোনো দেশ এরপরে ডাকবে কিনা। যুক্তরাষ্ট্র তো ডাকবেই না। সার্জিও ঘোর কালকে ফোন করেছিলেন, যখন ওই সমস্ত ওই চিঠিপত্র যখন উইথড্র করে নেওয়া হয়, সার্জিও ঘোর চিঠি পাওয়া মাত্র বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলেন, ব্যাপারটা কি? জয়শঙ্কর বলেছেন এই ব্যাপার। তখন উনি শুনে হেসেছেন, শুধু হেসেছেন। অর্থাৎ
আর কীর্তিকলাপ দেখে মনে হচ্ছে যে একটা নব্য শিশু যারা কূটনীতির ভাষা বোঝে না, কূটনীতি কি করে করতে হয় সেটা বোঝে না। এবার যখন আবার চাল ডাল তেলের প্রয়োজন হবে তখন কিন্তু আবার বাটে নিয়ে হাজির হবে। আর যদি সেই দম থাকে তাহলে পরে তোরা ভারতের কাছে আসিস না, তোরা চাইবিও, আপনারা চাইবেন, তোরা বলাটা ভুল, আপনারা চাইবেন আবার চোখও রাঙাবেন। দুটো তো একসঙ্গে হয় না, দুটো একসঙ্গে করতে গিয়ে দয় মজে গেছে। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়া আর চাঁদে যাওয়া তারেক রহমানের কাছে প্রায় একই সমান হয়ে গেল। আর আজকে আমি বলে দিচ্ছি আপনাদের যে ভারত এমন অবস্থা সৃষ্টি করবে, সমস্ত মন্ত্রী পরিষদ যত আছে না, পারিষদ বর্গ সব ভারতে ছুটে আসবে, এমন অবস্থার সৃষ্টি করবে। আর আপাতত তারকের জন্য আমি যা শুনলাম ভারতের রাস্তা বন্ধ। ভারতকে অনুরোধ জানালো, ভারত কোনো উত্তর দেবে না। আমরা চিন্তা করছি, আমরা দেখছি। রণদীপ জয়সওয়ালের মুখ দিয়ে কিন্তু এই কথাটাই বেরোবে, যেটা শেখ হাসিনার ব্যাপারে বারবার বেরোচ্ছে। তিস্তা জলবন্ধন চুক্তি জলে গেল, তেল আপনারা পাবেন না। এবার রয়ে গেল খাদ্যপণ্য। 2-4 দিনের মধ্যে, এই ঘটনার পর 2-4 দিনের মধ্যে হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে যে আমরা আর খাদ্যপণ্য পাঠাতে পারবো না, কারণ বন্যায় আমাদের এখানে সত্যিই বন্যা হয়েছে। বন্যাতে আমাদের প্রচুর ফসল নষ্ট হয়েছে, আমরা দিতে পারবো না। যেমন তেলের ব্যাপারে বলা হয়েছে, আমাদের আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে যদি বাঁচে তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আপনারা মূল্য চুষুন, আর কোনো উপায় নেই। কোথা দিয়ে খাবার আনবেন, কোথা দিয়ে কি করবেন, ওই তারেক রহমান অ্যান্ড পরিষদ তারাই স্থির করে দেন। আমরা পরের ভিডিওর জন্য আমি নিজেকে রেডি করছি। পরের ভিডিও যেটা করব সেটা হচ্ছে শেখ হাসিনার বাসস্থান পরিবর্তন। তিনি আর হিন্ডান এয়ারবেসে থাকছেন না, তিনি বাসস্থান পরিবর্তন হচ্ছেন। সেটা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেটা পুরোটা বলবো, বাকিটা এখন বলবো না, পুরোটা বলবো।